ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ডিমান্ডে মোস্ট ইম্পর্টেন্ট একটা সিরিজ শুরু করেছিলাম, সেটা কি না বিভিন্ন স্টেট জিকে। সেই স্টেট জিকের আজকে কিন্তু আমি তোমাদের মহারাষ্ট্র পড়াবো। দেখো, আমি তোমাদের অলরেডি কিন্তু দক্ষিণ ভারতে যে সমস্ত রাজ্যগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় শেষ করে দিয়েছি। এবারে আরো কিছু স্টেট আছে, সেগুলো কিন্তু আমি তোমাদের ধীরে ধীরে শেষ করে দেবো। তোমাদের খুব রিসেন্ট কিন্তু এই কয়েকটা এক্সাম আছে, যেমন এনটিপিসি এক্সাম হবে, ডাব্লিউবিসিএস এর ফর্ম এখনো বেরোয়নি, রিসেন্টলি কিন্তু বেরোবে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এই সমস্ত এক্সাম গুলোর জন্য এই সিরিজটা দেখবে তোমাদের অনেকটাই কাজে আসবে। ঠিক আছে, যারা এর এখনো পর্যন্ত তোমরা দেখোনি, আমি যে অলরেডি করে দিয়েছি। ঠিক আছে, নিচের যে স্টেট গুলো আছে সাউথ ইন্ডিয়ার, সেগুলো তোমরা কিন্তু দেখে নিবে। ক্লিয়ার? আজকে আমরা দেখে নিচ্ছি। দেখো, এটা আমাদের ইন্ডিয়া। ঠিক আছে, আমাদের মহান ভারত। সেই ভারতের দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেট, সেটা কি মহারাষ্ট্র। সেই মহারাষ্ট্র সম্বন্ধে কিন্তু আমরা পড়বো আজকে। ঠিক আছে, এবারে মহারাষ্ট্র সম্বন্ধে তোমরা দেখতেই পেয়েছো, একদম ব্ল্যাক স্পটে আমি কিন্তু দেখিয়ে দিলাম। দেখো, এইখানে যেটা আছে এটা হচ্ছে কি এই দিকটা। ঠিক আছে, এদিকটা হচ্ছে অ্যারাবিয়ান সি বা আরব সাগর। ঠিক আছে, অ্যারাবিয়ান সি আছে, সি। আরব সাগর এদিকে আছে, এদিকে নিশ্চয়ই জানো তোমরা বঙ্গোপসাগর আছে, বে অফ বেঙ্গল আছে এদিকে, বে অফ বেঙ্গল আছে, বে অফ বেঙ্গল। ঠিক আছে, তা দেখো এই যে আরব সাগর কাছেই আছে, দেখতেই পাচ্ছ। তাহলে আরব সাগরের পাশেই কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেট, সেটা হচ্ছে কি মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ফরমেশনটা স্যার কি প্রথম থেকেই ছিল? না, এটা কিন্তু জানতে হবে যে মহারাষ্ট্র কিন্তু প্রথম থেকেই 1947 সালের মানে আগে কিন্তু ছিল না। মানে এটা অ্যাকচুয়াল তোমার মহারাষ্ট্রের ফরমেশনটা কবে হয় দেখো, এর আগে কিন্তু এই নামটা কি ছিল, বোম্বে ছিল। ঠিক আছে, নামটা কি ছিল, বোম্বে। এই বোম্বেটা মনে রাখবে দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। ঠিক আছে, কত সালে, এটাও পরে, সালটাও পরে মনে রাখবে। 1960 সালে বোম্বেটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যে একটা কি হয়, একটা হয় মহারাষ্ট্র, একটা হয় মহারাষ্ট্র, এবং আর একটা হয় কি গুজরাট। গুজরাট। তাহলে মনে রাখতে হবে তোমাদের যে 1960 সালে এই মহারাষ্ট্র এবং তোমার গুজরাট দুটোরই কিন্তু ফরমেশন হয়। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের বলে দিলাম যে 1960 সালে কিন্তু এর ফরমেশন হয়েছিল। ঠিক আছে, এবারে দেখো আমরা একবারে চলে যাচ্ছি মহারাষ্ট্রে যে সমস্ত সিটি গুলো আছে। ঠিক আছে, সেগুলো সম্বন্ধে পড়ার আগে আমি তোমাদের কয়েকটা কথা তোমাদের বলে দিই, একটু শুনে নাও। প্রথম যেটা সব থেকে একদম মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি, দেখো এইখানে দেখতে পাচ্ছ একদম আরব সাগরের পাশেই কিন্তু মুম্বাই আছে। ঠিক আছে, মুম্বাই, মুম্বাই। ঠিক আছে, দেখো এই যে মুম্বাইটা আছে, মুম্বাইটা হচ্ছে মনে রাখবে মহারাষ্ট্রের ক্যাপিটাল। ঠিক আছে, ক্যাপিটাল, ক্যাপিটাল বা রাজধানী বলতে পারো। ঠিক আছে, এবং তোমরা দেখবে এই মুম্বাইকে কিন্তু অনেক পয়েন্ট তোমাদের জানতে হবে। ঠিক আছে, দেখো মুম্বাইকে কি বলা হয় না, মুম্বাইকে ভারতের আর্থিক রাজধানী বলা হয়, মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়, গেটওয়ে অফ ইন্ডিয়া। ঠিক আছে, গেটওয়ে অফ ইন্ডিয়া। আচ্ছা, মুম্বাইকে বলা হয় কটন পলিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, অনেক পয়েন্ট তোমরা কিন্তু জানতে পারবে। এবং মুম্বাইকে বলা হয় সিটি অফ 7 আইল্যান্ড। ঠিক আছে, তাহলে এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু আমি তোমাদের নোটে রেখেছি অলরেডি, আমি তোমাদের কিন্তু বলবো। তাহলে একটা বুঝেই গেলাম যে মহারাষ্ট্রের রাজধানী কি, সেটা হচ্ছে মুম্বাই। এবারে তোমাদের আরো যে পয়েন্টগুলো দেখো, প্রচুর স্টেট আছে, সব স্টেট সম্বন্ধে সব আমি তোমাদের পড়াবো। তার মধ্যে দেখো মুম্বাইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, তাই কিন্তু মুম্বাইটা তোমাদের আমি পড়িয়ে দিলাম। এখান থেকে অনেক পয়েন্ট কিন্তু পরীক্ষায় তোমরা দেখতে পাবে। ঠিক আছে, যেমন দেখো এই যে পুনে, পুনে শহরটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই পুনে শহর তোমাকে ওয়ান বাই ওয়ান সবগুলোই কিন্তু পড়ানো পসিবল নয়, তাও তোমাদের আমি যতটা সম্ভব কিন্তু বলে দিচ্ছি। যেমন পুনে, পুনেটা মনে রাখবে, একটা প্রশ্ন আসে যে পুনে কোন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, মনে রাখবে মুলামুথা, খুব ইম্পর্টেন্ট, মুলামুথা এই নদীর তীরে কিন্তু পুনে শহরটা অবস্থিত, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, এবং পুনের তোমরা একটা জায়গা জানো, সেটা হচ্ছে খাড়াকুয়াশলা। ঠিক আছে, পুম্বের খাড়াকুয়াশলাতে মনে রাখবে এনডিএ আছে, এনডিএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমি। প্রশ্ন হয় যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত, মনে রাখবে এই
পুনের খড়গওয়াসলাতেই কিন্তু অবস্থিত, খড়গওয়াসলা। ঠিক আছে, আমি তোমাদের নোটে রেখেছি, সব তোমাদের বলবো আমি। দেখো এই মুম্বাই থেকে একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট পড়ে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে মুম্বাই থেকে থানে, এই মুম্বাই টু থানে প্রথম কিন্তু ফার্স্ট রেল চালু হয়েছিল। প্রশ্ন হয় যে ফার্স্ট যে রেলওয়ে মানে চলেছিল সে কোথা থেকে কোথা পর্যন্ত, মনে রাখবে মুম্বাই টু থানে কত সালে, 1853 সালে। খুব ইম্পর্টেন্ট যে ভারতের প্রথম যাত্রীবাহী রেল কবে শুরু হয়েছিল, 1853 সালে। তোমরা নিশ্চয়ই জানো সেই লর্ড ডালহৌসির সময় কিন্তু শুরু হয়েছিল। কার সময়? লর্ড ডালহৌসি। ঠিক আছে, লর্ড ডালহৌসির সময় কিন্তু শুরু হয়েছিল এই মুম্বাই থেকে থানে, মুম্বাই টু থানে, এইটা কিন্তু প্রথম রেল। ঠিক আছে, এবং একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট দেখো, একটা হচ্ছে দেখো মুম্বাই টু পুনে আর মুম্বাই টু নাসিক দুটো ঘাট আছে, একটা হচ্ছে থলঘাট আর একটা হচ্ছে ভোরঘাট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এই জন্য তোমাদের আমি বলছি ভোরঘাট। ভোরঘাটটা মনে রাখবে যে পুনেতে ভোর হয়, মানে মুম্বাই থেকে পুনে। দেখো এখানে তোমরা নিশ্চয়ই জানো এইদিকে কি আছে, এইখানে এখানে আসছে পশ্চিম ঘাট পর্বতমালা, তাই তো, এটাকে ওয়েস্টার্ন ঘাট বলা হয়। তাহলে ওয়েস্টার্ন ঘাটে তোমরা নিশ্চয়ই জানো ঘাট বা ঘাটের মধ্যে কি থাকে, মানে ঘাট মানে পাহাড়ি দেখবে, যে ভোরঘাট থলঘাট এসব বলছি। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে যে সমস্ত পাহাড়ি এলাকা হয় সেখানে কিন্তু পাস আর কি বিভিন্ন যাতায়াত করার রাস্তাকে বলা হয় ঘাট বলা হয়। ঠিক আছে, দেখো এই যে ভোরঘাট, ঠিক আছে, আর একটা থলঘাট, এটাও পরে এই যে থলঘাট, থলঘাটটা মনে রাখবে থলঘাটের মাধ্যমে কিন্তু মুম্বাই থেকে নাসিকে যাওয়া যায়। ঠিক আছে, আর মুম্বাই থেকে পুনেতে যাওয়া যায় কার মাধ্যমে, এই ভোরঘাটের মাধ্যমে। খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, যেমন নাসিক, নাসিক শহর থেকে অনেক কোশ্চেন আসে। ঠিক আছে, সব তোমাদের আমি পরে বলছি। যেমন নাসিক যে প্রশ্ন পড়ে যে দেখো এই নাসিক মনে রাখবে গোদাবরী একটা নদী আছে না, গোদাবরী রিভার। ঠিক আছে, যেটাকে বিদ্ধগঙ্গা বলা হয়। তো মনে রাখবে এই গোদাবরী রিভার, প্রশ্ন হবে যে নাসিক শহরটা কোন নদীর তীরে অবস্থিত, মনে রাখবে গোদাবরী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, গোদাবরী নদীর তীরে অবস্থিত। এবং এখান থেকে আরো পয়েন্ট পরে অনেক পরে আমি তোমাদের সব নিচে কিন্তু লেখা আছে, আমি বলছি। এই নাসিককে কি বলা হয়, ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ঠিক আছে, ভারতের ওয়াইন ক্যাপিটাল বলা হয় কাকে, নাসিককে কিন্তু বলা হয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। দেখো আরো অনেক আছে, সব সব বলবো না, আমি কিছু কিছু বলে রাখছি, দেখে নাও একবার ভালো করে তোমরা। যেমন দেখো এই দেখতে পাচ্ছ নিচে কি আছে, কোলাপুর আছে, কোলাপুর। কোলাপুরকে কি বলা হয়, কোলাপুরকে বলা হয় সিটি অফ রেসলার। ঠিক আছে, সিটি অফ রেসলার খুব ইম্পর্টেন্ট, সিটি অফ রেসলার কাকে মনে রাখবে, এই কোলাপুরকে বলা হয়। ঠিক আছে, আরো দেখো অনেক আছে, সব আমি বলবো না, তোমাদের বলেছি আমি একদম নোটের মধ্যে, মেন নোটের মধ্যে নিয়ে যাব। ঠিক আছে, তার আগে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, এই যে নাগপুর। নাগপুর শহরটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুবই। ঠিক আছে, নাগপুরকে মনে রাখবে, এটাকে বলা হয় একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে জিরো মাইল সেন্টার কাকে বলা হয়। ডাব্লিউবিসিএস এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। ঠিক আছে, এই যে জিরো মাইল সেন্টার, ঠিক আছে, জিরো মাইল সেন্টার কাকে বলা হয়, মনে রাখবে নাগপুরকে জিরো মাইল সেন্টার বলা হয়। নাগপুরেই তোমরা সবাই জানো যে আরএসএস এর হেডকোয়ার্টার আছে, পরীক্ষায় পড়ে যে আরএসএস এর হেডকোয়ার্টার কোথায় আছে, মনে রাখবে নাগপুরে আছে। আরএসএস তোমরা নিশ্চয়ই জানো যে 1925 সালে কিন্তু আরএসএস তৈরি হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, আরএসএস কবে তৈরি হয়েছিল, মনে রাখবে 1925 সালে। ক্লিয়ার? দেখো এই যে ওয়ার্ধা, ওয়ার্ধাটাও একটা খুব ইম্পর্টেন্ট, তোমরা নিশ্চয়ই জানো যে এই ওয়ার্ধা থেকে একটা তোমাদের মনে করা উচিত যে ওয়ার্ধা একটা স্কিম আছে না, ওয়ার্ধা স্কিম। ঠিক আছে, প্রশ্ন হবে যে ওয়ার্ধা স্কিম কার সঙ্গে রিলেটেড, মনে রাখবে ওয়ার্ধা স্কিম রিলেটেড টু এডুকেশন। ঠিক আছে, শিক্ষার সঙ্গে কিন্তু জড়িত, এডুকেশন শিক্ষার সঙ্গে জড়িত। ক্লিয়ার? এবং আর একটা পয়েন্ট তোমরা জানবে যে ওয়ার্ধা স্কিম কে লঞ্চ করেছিল, ওয়ার্ধা স্কিম মনে রাখবে লঞ্চ করেছিল 1937 সালে গান্ধীজি। ঠিক আছে, গান্ধীজি কিন্তু মনে রাখবে, গান্ধীজি ওয়ার্ধা স্কিম কিন্তু চালু করেছিলেন 1937 সালে। খুব মনে রাখতে হবে তোমাদের কিন্তু। চলো এবার দেখে নিই আমরা একদম কিন্তু মেইন নোটে চলে যাই। দেখো এখানে আছে একদম সুন্দরভাবে তোমাদের যেভাবে বললাম যে 1960 সালে কি হলো না, এই 1960 সালে গুজরাট থেকে মহারাষ্ট্র কিন্তু আলাদা হয়ে গেল। তোমাদের একটু আগে আমি বলেছিলাম যে বোম্বে ছিল, সেই বোম্বেটা কিন্তু ভাগ হয়ে যাবে। ঠিক আছে, বোম্বেটা কিন্তু ভাগ হয়ে যে কি তৈরি হবে, একটা গুজরাট তৈরি হবে আর একটা মহারাষ্ট্র তৈরি হবে।
আচ্ছা, মহারাষ্ট্রের রাজধানী কি? মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই। এবারে মুম্বাই সম্বন্ধে আমাদের কি কি জানতে হবে? দেখো একদম সুন্দর করে পর পর 1 by 1 পয়েন্ট লেখা আছে এবং প্রত্যেকটাই ইচ অ্যান্ড এভরি ইজ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। ঠিক আছে, প্রত্যেকটাই মনে রাখবে তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তা দেখো কি লেখা আছে না, ভারতের আর্থিক রাজধানী কাকে বলা হয়? মনে রাখবে মুম্বাইকে বলা হয় ভারতের আর্থিক রাজধানী বা ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। দেখো অনেক সময় তো ইংরেজিতেও আসে, তো ঠিক আছে, দেখো এই আর্থিক রাজধানী মানে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল আর কি। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? মনে রাখবে মুম্বাইকে বলা হয়। মুম্বাইকে কি বলা হয়? ভারতের প্রবেশদ্বার বলা হয়। ঠিক আছে, গেটওয়ে অফ ইন্ডিয়া। ঠিক আছে, গেটওয়ে অফ ইন্ডিয়া। দেখো এখানে মধ্যে একটা জিনিস কনফিউশন হয়ে যাওয়ার কথা। দেখো একটা আছে ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট তোমরা নিশ্চয়ই শুনেছো ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট মনে রাখবে এটা কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, নিউ দিল্লিতে। আর গেটওয়ে অফ ইন্ডিয়া দুটা কিন্তু আলাদা, দুটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, একটা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া মানে ভারতের প্রবেশদ্বার, মনে রাখবে সেটা মুম্বাইকে বলা হয়। আর ইন্ডিয়া গেট মনে রাখবে এই নিউ দিল্লিতে কিন্তু আছে। ক্লিয়ার? কটন পলিস অফ ইন্ডিয়া কাকে বলা হয়? মুম্বাইকে বলা হয়। ঠিক আছে, সিটি অফ সেভেন আইল্যান্ড কাকে বলা হয়? মুম্বাইকে বলা হয়। তো মনে রাখবে ভারতের সবচেয়ে ব্যস্ততম, ঠিক আছে, ভারতের সবচেয়ে ব্যস্ততম বন্দর হচ্ছে কি? মনে রাখবে এই মুম্বাই পোর্টকে কিন্তু সব থেকে ব্যস্ততম বন্দর বলা হয়। ঠিক আছে, তো মানে একদম সব থেকে বিজিয়েস্ট পোর্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে সব থেকে বিজিয়েস্ট পোর্ট কাকে বলা হয়? মনে রাখবে মুম্বাইকেই বলা হয়। ক্লিয়ার? দেখো এই এত বিজি মানে সব সময় প্রচুর ব্যস্ত থাকার জন্য, ঠিক আছে, যাদের ব্যস্ততা কমানো যায় তার জন্য মনে রাখবে একটা জওহরলাল নেহরু বন্দর তৈরি হয়েছে ওরই পাশে কিন্তু। ঠিক আছে, এবং এই প্রশ্ন পড়ে এই জওহরলাল নেহরু যে বন্দর আছে, ঠিক আছে, পোর্ট আছে, সেই পোর্টের আর একটা নাম আছে, সেটা মনে রাখবে নভসেবা পোর্ট। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, যে ভারতের ব্যস্ততম বন্দর কোনটা? ব্যস্ততম বন্দর হচ্ছে মুম্বাই পোর্ট, এবং মুম্বাই পোর্টের ব্যস্ততা কমানোর জন্যই কিন্তু জওহরলাল নেহরু পোর্ট বা বন্দর তৈরি করা হয়েছিল। এবং প্রশ্ন আসে যে জওহরলাল নেহরু পোর্টের বা জওহরলাল নেহরু বন্দরের আর একটি নাম কি? ঠিক আছে, তোমরা মনে রাখবে নভসেভা পোর্ট। ঠিক আছে, নভসেভা বন্দর, খুব ইম্পর্টেন্ট। চলো এরপরে দেখো, মুম্বাই ইজ দ্য হেডকোয়ার্টার অফ, মুম্বাই কার কার হেডকোয়ার্টার? আরবিআই এর হেডকোয়ার্টার, নাবার্ডের হেডকোয়ার্টার, এক্সিম ব্যাংকের হেডকোয়ার্টার। ঠিক আছে, এবং আরেকটা মনে রাখবে সেবির হেডকোয়ার্টার। ঠিক আছে, সেবির হেডকোয়ার্টার। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট। তাহলে এই পর পর করে মনে রাখতে হবে যে কার হেডকোয়ার্টার মুম্বাই। দেখো এবারে আমি তোমাদের 1 by 1 করে একটু সম্বন্ধে বলে দিই। আরবিআই, আরবিআইটা কি? তোমরা জানো যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। প্রশ্ন হয় যে আরবিআই কবে তৈরি হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, মনে রাখবি আরবিআই তৈরি হয়েছিল 1935 সালে, 1935 আরবিআই কিন্তু তৈরি হয়েছিল। এবং আরবিআই যে তৈরি হয়েছিল কোন কমিটির সুপারিশে তৈরি হয়েছিল? এটাও পরীক্ষায় আসে। মনে রাখবে হিল্টন ইয়ং কমিটির। ঠিক আছে, পরীক্ষা আসে হিল্টন ইয়ং, হিল্টন ইয়ং কমিটির সুপারিশে কিন্তু আরবিআই তৈরি হয়েছিল। আরবিআই এর জাতীয়করণ দেখো এস্টাবলিশড মানে তৈরি হয়েছিল 1935 সালে, বাট আরবিআই জাতীয়করণ কবে হয়েছিল? ন্যাশনালাইজেশন কবে হয়েছিল? মনে রাখবে 1949 সালে কিন্তু আরবিআই ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ হয়েছিল। ঠিক আছে, জাতীয়করণ যদি বলা হয়, কি বললাম যে 1949 সালে। ঠিক আছে, আরবিআই কোন হিল্টন ইয়ং কমিটির সুপারিশে তৈরি হয়েছিল? আরবিআই 1935 সালে কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে, আরবিআই মনে রাখবে আমাদের ভারতের মধ্যে সমস্ত যে ব্যাংক গুলো আছে সেই ব্যাংককে কিন্তু রেগুলেট করে আর কি। ঠিক আছে, দেখো ভারতের সব থেকে অ্যাপেক্স ব্যাংক যদি বলা হয় তখন মনে রাখবে যে আরবিআই কে কিন্তু বলা হয়। ক্লিয়ার? নাবার্ড, নাবার্ড মনে রাখবে যে তোমার যদি বলা হয় যে এগ্রিকালচার যে সেক্টর আছে, ঠিক আছে, মানে কৃষি ক্ষেত্রে সব থেকে অ্যাপেক্স ব্যাংকের নাম কি? ঠিক আছে, তাহলে কি বললাম? কৃষি ক্ষেত্রে বা এগ্রিকালচার সেক্টর, কৃষি ক্ষেত্রে। ঠিক আছে, কৃষি ক্ষেত্রে সবচেয়ে সর্বোচ্চ ব্যাংকের নাম কি? সেটা হচ্ছে নাবার্ড। ঠিক আছে, প্রশ্ন হয় যে নাবার্ড কবে তৈরি হয়েছিল? একদম মনে রাখতে হবে যে নাবার্ড তৈরি হয়েছিল 1982 সালে নাবার্ড তৈরি হয়েছিল। এবং এটাও আবার পরে যে নাবার্ড যে তৈরি হয়েছিল কোন কমিটির সুপারিশে তৈরি হয়েছিল?
দেখো তোমাদের কিন্তু আলাদা করে পড়বে এগুলো, কিন্তু আমি তোমাদের লিখে দিচ্ছি যাতে তোমাদের এগুলো মনে থাকে, কারণ এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যেগুলো লিখাচ্ছি মনে রাখবে, প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মনে রাখবে নাবার্ড। নাবার্ড কিন্তু মনে রাখবে, কি বললাম, যে 1982 সালে তৈরি হয়েছিল, এবং এটা কিন্তু শিবরমন কমিটির সুপারিশে তৈরি হয়েছিল। শিবরমন কমিটির, ঠিক আছে, শিবরমন কমিটির সুপারিশে কিন্তু তৈরি হয়েছিল। আর নাবার্ড কি বললাম, যে কৃষি ক্ষেত্রের বা এগ্রিকালচার সেক্টরের সব থেকে কিন্তু অ্যাপেক্স ব্যাংক বা হাইয়েস্ট ব্যাংক বলতে পারো। ঠিক আছে, দেখো এরপরে দেখো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে নাবার্ড কোন 5 ইয়ার প্ল্যানে তৈরি হয়েছিল। মনে রাখবে নাবার্ড 6 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে, 5 ইয়ার প্ল্যানে কিন্তু তৈরি হয়েছিল। এবার দেখো এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক মানে কি, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার মধ্যে যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক সেটা কিন্তু এক্সিম ব্যাংক। এবারে এক্সিম ব্যাংক কবে তৈরি হয়েছিল, জাস্ট এটা মনে রাখবে 1982 সালে কিন্তু এক্সিম ব্যাংক তৈরি হয়েছিল। ঠিক আছে, আচ্ছা সেবি কি, সেবি তোমরা জানো যে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, ফুল ফর্মটা কিন্তু পরে। আর কত সালে তৈরি হয়েছিল, 1988 সালে কিন্তু সেবি তৈরি হয়েছিল। আবার বললাম যে ফুল ফর্মটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পড়ে নিবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবির কাজ কি, পরীক্ষায় আসে। ঠিক আছে, মনে রাখবে সেবির কাজ হচ্ছে যে তোমার স্টক মার্কেট বা শেয়ার মার্কেটকে কিন্তু মনে রাখবে রেগুলেট করে। ঠিক আছে, পরীক্ষায় পড়ে যে স্টক মার্কেটের রেগুলেটর, রেগুলেট কে করে, স্টক মার্কেট বা শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা শেয়ার মার্কেট। এরপরে আমরা দেখে নিই দালাল স্ট্রিট। দেখো মুম্বাইয়ের দালাল স্ট্রিট তোমরা কিন্তু নামটা শুনেছো, এই রিসেন্টলি যে ফিল্ম গুলো বেরোচ্ছে, ঠিক আছে, অনেকগুলো ফিল্মে দেখবে এই এই কনসেপ্টটা কিন্তু, এই যে দালাল স্ট্রিটের কথা সেখানে কিন্তু এসেছে আর কি। ঠিক আছে, রিসেন্টলি একটা ফিল্মে তোমরা নিশ্চয়ই দেখবে সে ব্যাংক রোবারি নিয়ে। ঠিক আছে, তো এই ফিল্মটা একটা হয়েছে আর কি রিসেন্টলি, সাউথ ইন্ডিয়ার মুভি। তাহলে দেখো এই দালাল স্ট্রিট, এটা মনে রাখবে এই মুম্বাই কিন্তু অবস্থিত দালাল স্ট্রিট। ঠিক আছে, আচ্ছা দেখো বোম্বে, বোম্বে স্টক এক্সচেঞ্জ 1975 সালে এর হেডকোয়ার্টার কোথায়, হেডকোয়ার্টার মনে রাখবে মুম্বাই। বোম্বে স্টক এক্সচেঞ্জ মনে রাখবে সব থেকে ওল্ডেস্ট, সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ অফ এশিয়া, এশিয়ার মধ্যে সবচেয়ে পুরনো, সবচেয়ে পুরনো ওল্ডেস্ট, সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা এবং পরে এই যে বোম্বে স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে, বোম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স কি, ইন্ডেক্স পরীক্ষা আছে যে এর ইন্ডেক্স কি, মনে রাখবে এর ইন্ডেক্স হচ্ছে সেন্সেক্স, সেন্সেক্স। এরপর দেখো এই যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এটার হেডকোয়ার্টার কোথায়, এটারও হেডকোয়ার্টার মনে রাখবে মুম্বাই। দেখতেই পাচ্ছ যে বোম্বে স্টক এক্সচেঞ্জ এর হেডকোয়ার্টার মুম্বাই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর হেডকোয়ার্টার মুম্বাই। তৈরি হয়েছিল 1875 সালে, এটা 1892 সালে। আর মনে রাখবে এই যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর কিন্তু ইন্ডেক্সও পরীক্ষায় আসে, এর ইন্ডেক্সও কিন্তু তোমরা নিশ্চয়ই পড়বে, তোমরা নিশ্চয়ই, ঠিক আছে, তোমরা ইকোনমিক্সে পড়বে, তাও কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি। এটা মনে রাখবে নিফটি, নিফটি, ক্লিয়ার। এই দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই ইন্ডেক্স দুটো থেকে কিন্তু পরীক্ষা আসে। যদি বলা হয় যে বোম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সের নাম কি, মনে রাখবে সেন্সেক্স, এবং হচ্ছে নিফটি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তোমার ইন্ডেক্স। ক্লিয়ার। দেখো বার্ক, বার্ক মানে নিশ্চয়ই তুমি জানো যে বার্ক হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এটা কোথায় অবস্থিত, মনে রাখবে ট্রম্বেতে অবস্থিত। ট্রম্বে, নট মুম্বাই, মুম্বাই মানে ট্রম্বে কিন্তু মুম্বাইয়ের কাছেই আর কি। দেখো তারপর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে মুম্বাই ওয়াজ রিনেম অ্যাজ, দেখো বোম্বেটাই যে বোম্বে, বোম্বেটা রিনেম হয়েছিল মুম্বাই কত সালে, 1995 সালে। ঠিক আছে, তাহলে 1995 সালে কিন্তু বোম্বে থেকে নামটা করা হয়েছিল কি না মুম্বাই। বোঝা গেল। আচ্ছা তোমাদের এখান থেকে জাস্ট বলে দিই যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার যেটা, সেখান থেকে যে ভাবা আছে না, ভাবা, তোমার ভাবা এই নামটা থেকে তোমাদের একটা পয়েন্ট কিন্তু নিশ্চয়ই মনে আসছে, তোমরা নিশ্চয়ই পড়েছো যে হোমি জাহাঙ্গীর ভাবা, হোমি জাহাঙ্গীর ভাবা, হোমি জাহাঙ্গীর ভাবা, জাহাঙ্গীর ভাবা। দেখবে এই হোমি জাহাঙ্গীর ভাবাকে কি বলা হয় না, ফাদার অফ নিউক্লিয়ার প্রোগ্রাম অফ ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট, যে ফাদার অফ নিউক্লিয়ার প্রোগ্রাম কাকে বলা হয়।
ফাদার অফ নিউক্লিয়ার প্রোগ্রাম, ঠিক আছে, ফাদার অফ নিউক্লিয়ার প্রোগ্রাম মনে রাখবে হোমি জাহাঙ্গীর ভাবাকে বলা হয়, ঠিক আছে, অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার আর কি, ভারতের। চলো এবারে দেখে নিই আমরা কি আছে পুনে। আচ্ছা পুনে থেকে কি কি পড়তে হবে, দেখো পুনে থেকে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো পুনে, তোমাদের একটু আগে আমি বললাম যে পুনে শহরটা কিন্তু মুলামুথা নদীর তীরে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষায় দেখবে বসবে বারবার এই কোশ্চেনটা আসে যে পুনে কোন নদীর তীরে অবস্থিত, মনে রাখবে পুনে মুলামুথা নদীর তীরে অবস্থিত। এই দেখো প্রশ্ন এসেছে যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ন্যাশনাল ডিফেন্স একাডেমি এটা হচ্ছে ডাব্লিউবিপি তে পরীক্ষা এসেছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সাম হয়েছিল সেখানে কিন্তু এসেছিল যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত, মনে রাখবে খাড়াকওয়াসলাতে অবস্থিত। খাড়াকওয়াসলা পুনের একটা জায়গা, ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু অবস্থিত। দেখো দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা, একটা হচ্ছে ন্যাশনাল পুলিশ একাডেমি আছে, ন্যাশনাল পুলিশ একাডেমি, পুলিশ একাডেমি, যদি ন্যাশনাল পুলিশ একাডেমি বলে তখন কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু মনে রাখবে উত্তর হয়ে যাবে কি হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ। বাট যদি কোশ্চেন হয় ন্যাশনাল ডিফেন্স একাডেমি তখন মনে রাখবে খাড়াকওয়াসলা হবে, সেটা কিন্তু পুনেতে অবস্থিত। ক্লিয়ার? পুনেতে কি আছে, সিরাম ইনস্টিটিউট আছে। সিরাম কি কাজে লাগে তোমরা নিশ্চয়ই জানো, সিরাম থেকে মেডিসিন তৈরি হয়, তাহলে সিরাম ইনস্টিটিউটটা কোথায় আছে, মনে রাখবে পুনেতে আছে। এবং দেখো ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এই যে এফটিটিআই, ঠিক আছে, এফটিআইআই, এটা কোথায় অবস্থিত, এটাও কিন্তু পুনেতে অবস্থিত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি, ঠিক আছে, মেট্রোলজি নিশ্চয়ই তোমরা জানো যে আবহাওয়াবিদ্যা, ঠিক আছে, আবহাওয়াবিদ্যা এর হেডকোয়ার্টারটাও কিন্তু মনে রাখবে এই পুনেতে কিন্তু অবস্থিত, এই যে ইনস্টিটিউটটা অবস্থিত, ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি। বুঝে গেল? এরপরে আমরা দেখিনি দেখো আর একটা খুব ইম্পর্টেন্ট, দেখো কুইনকে কি বলা, কুইন অফ ডেকান কাকে বলা হয়, মানে দক্ষিণ ভারতের রানী কাকে বলা হয়, মনে রাখবে এই পুনেকেই বলা হয় কি দক্ষিণ ভারতের রানী। যেমন দেখো আরব সাগরের রানী কাকে বলা হয়, সাগরের রানী, আরব সাগরের রানী বলা হয় কোচিকে, ঠিক আছে, পরীক্ষায় পড়ে দেখো তাহলে আরব সাগরের রানী কোচিকে বলা হয়, ঠিক আছে, কোচিন বা কোচি বলতে পারো। আর যদি বলা হয় কুইন অফ ডেকান বা দক্ষিণ ভারতের রানী তখন মনে রাখবে পুনেকে বলা হয়। এগুলো কিন্তু জানতে হবে, পরীক্ষা আসে কিন্তু। নাসিক, নাসিক শহর তোমরা নিশ্চয়ই জানো, নাসিক একটু আগে বললাম তোমাদের, এই যে গোদাবরী, গোদাবরী কোন নদীর তীরে অবস্থিত, মনে রাখবে এই নাসিক শহরে, নাসিক শহরটা কিন্তু গোদাবরী নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। এবং দেখো গোদাবরী নদীর উৎস এই যে নাসিক সিটি, একদম যদি বলা হয় এক্সাক্টলি এই গোদাবরী রিভার কি উৎপন্ন হয়েছে, না, যদি গোদাবরী রিভারের এক্সাক্টলি কিন্তু মনে রাখবে ত্রিম্বক প্লাটেও থেকে উৎপন্ন হয়েছে, ত্রিম্বক মালভূমি থেকে, ত্রিম্বক মালভূমি, প্লাটো মানে মালভূমি আর কি, ত্রিম্বক মালভূমি থেকে উৎপন্ন হয়েছে মনে রাখবে এই গোদাবরী রিভারটা। দেখো নাসিককে কি বলা হয়, ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কাকে ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়, নাসিককে বলা হয়। তাহলে বুঝতে পারছো এই যে সিটি গুলো তুমি পড়ে নিচ্ছ, এগুলো কিন্তু তোমার একদম দেখবে এক্সাম হলে তুমি বসবে একদম হুবহু কমন আসবে। এই যে নাগপুর শহর, নাগপুর তোমাদের একটু আগেই বললাম, নাগপুরকে কি বলা হয়, কমলা লেবু শহর বলা হয়, ঠিক আছে। এবং নাগপুরকে কি বলা হয়, জিরো মাইল সেন্টার বলা হয়, ঠিক আছে। নাগপুরকে কি বলা হয় না, জিরো মাইল সেন্টার, জিরো মাইল সেন্টার, এবং নাগপুরকে কি বলা হয়, কমলা লেবু শহর, ঠিক আছে। এবার দেখো কি আছে, ঔরঙ্গাবাদ, ঔরঙ্গাবাদ দেখো বিবি কা মকবরা, খুব ইম্পর্টেন্ট যে বিবি কা মকবরা বা তাজমহল অফ সাউথ, তাজমহল অফ সাউথ, এই বিবি কা মকবরাকে কি বলা হয়, তাজমহল অফ সাউথ, এটা তোমরা নিশ্চয়ই জানো যে ঔরঙ্গাবাদে আছে। এবং এটা মনে রাখবে ঔরঙ্গজেবের যে স্ত্রী, ঠিক আছে, ইনার কিন্তু মানে সমাধি এখানে আছে। এখান থেকে আরেকটা পয়েন্ট পরীক্ষা আসে, যে নাগপুর আছে না, নাগপুরকে টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়,
কিন্তু ডব্লিউবিসিএস এ আসা প্রশ্ন, টাইগার ক্যাপিটাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ডব্লিউবিসিএস মেন্সে কিন্তু রিসেন্টলি এসেছে, এটা কিন্তু পয়েন্টটা তোমরা অ্যাড করে নিবে। আচ্ছা, কি বললাম যে বিবিকা মাকবারা, বিবিকা মাকবারা হচ্ছে তোমার এই তোমার তাজমহল অফ সাউথ ইন্ডিয়া বলা হয় বিবিকা মাকবারাকে। কি বললাম, এখানে কিন্তু দিলরাস বানু বেগম, এনার কিন্তু মানে ঔরঙ্গজেবের স্ত্রীর কিন্তু কবর এখানে বা সমাধি এখানে কিন্তু আছে। ঠিক আছে, নামটা লিখে দিচ্ছি, তোমরা মনে রাখবে, দিলরাস বানু বানু বেগম। বললাম ইনি ঔরঙ্গজেবের স্ত্রী ছিলেন কিন্তু, হ্যাঁ, ঔরঙ্গজেবের স্ত্রী। চলো এবার দেখি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। তোমরা নিশ্চয়ই জানো যে তারাপুর, তারাপুরটা কিন্তু আমাদের ভারতবর্ষের প্রথম পারমাণবিক কেন্দ্র। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের জানতে হবে। তারাপুর 1969 সালে কিন্তু তৈরি হয়েছিল, 1969, 1969 সালে তৈরি হয়েছিল। তোমাদের আমি বলি যে 1969 সালে কিন্তু ইসরো তৈরি হয়েছিল। ঠিক আছে, ইসরো তৈরি হয়েছিল, এটাও পরীক্ষা আছে কিন্তু, হ্যাঁ। তাহলে তারাপুর, জৈতাপুর, এই যে পারমাণবিক কেন্দ্রগুলি আছে সেটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, এবং তারাপুর, দেখো লেখাই আছে এখানে, তারাপুর হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র, এবং তারাপুর যে বিদ্যুৎ কেন্দ্রটা আছে এটা কিন্তু আমেরিকার সহযোগিতায় কিন্তু তৈরি হয়েছে। ক্লিয়ার? দেখো এবারে দেখো কয়েকটা প্রাচীন গুহা জানতে হবে। এক নম্বরে কি আছে? অজন্তা গুহা, ইলোরা গুহা এবং এলিফ্যান্টা গুহা। এই তিনটা গুহা মনে রাখবে, সেটা কিন্তু তোমার এই মহারাষ্ট্রে কিন্তু অবস্থিত। অজন্তা গুহা সম্বন্ধে যেটা জানতে হবে, এটা কিন্তু গুপ্ত যুগে তৈরি হয়েছিল, এবং এই এতে কিন্তু বৌদ্ধ ধর্মের যে জাতকের গল্প, ঠিক আছে, গল্পগুলি কিন্তু এখানে বর্ণিত আছে। প্রশ্ন হয় তোমাদের নিশ্চয়ই, দেখবে এই রিসেন্টলি তোমাদের যে ক্লার্কশিপ এক্সাম হলো, ঠিক আছে, ক্লার্কশিপ, এই ক্লার্কশিপ এক্সামে একটা কোশ্চেন এসেছিল যে জাতকের ধর্ম, জাতকের গল্প বলতে কি বোঝায়? মনে রাখবে, জাতকের গল্প বলতে না গৌতম বুদ্ধের যে পূর্ব জীবনের যে কাহিনী আছে সেটাকে বলা হবে কি না জাতকের গল্প। দেখো এটা কিন্তু রিসেন্টলি ক্লার্কশিপ যারা দিয়েছো তারা দেখবে ক্লার্কশিপের ফার্স্ট শিফটে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, আমি কিন্তু দেখেছি একদম। দেখো ইলোরা গুহা, ইলোরা গুহা, এই গুহাতে হিন্দু, বৌদ্ধ, জৈন তিন ধর্মের, ঠিক আছে, তিন ধর্মের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। তাহলে বুঝতেই পারছো একটা গুহা যেখানে, যে গুহার মধ্যে যে গুহা চিত্রগুলি আছে, মানে যে গুহা চিত্রের মধ্যে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম, এই তিনটা ধর্মেরই কিন্তু সংমিশ্রণ দেখা যায়। এই ইলোরা গুহাকে মনে রাখবে রাষ্ট্রকূট রাজবংশ তৈরি করেছিল। ঠিক আছে, তখন প্রশ্ন আসবে যে রাষ্ট্রকূট রাজবংশ, যদি প্রশ্ন হয় যে ইলোরা গুহা কে তৈরি করেছিল, মনে রাখবে রাষ্ট্রকূট রাজবংশের রাজারা কিন্তু এটা তৈরি করেছিল। ক্লিয়ার? দেখো এবারে পাহাড় পর্বত, দেখো পাহাড় পর্বত কেন পড়ছি মনে রাখবে, যখন আমি স্টেটটা পড়ছি সেই স্টেট সম্বন্ধে আমি সবটাই কিন্তু তোমাদের পড়িয়ে দিচ্ছি। যেমন দেখো এই সহাদ্রি, সহাদ্রি হিল মানে তোমরা নিশ্চয়ই জানো, সহাদ্রি এই পশ্চিম ঘাটকে বলা হয় সহাদ্রি, পশ্চিম ঘাট, পশ্চিম ঘাটকে কি বলা হয় না সহাদ্রি, আর পূর্ব ঘাটকে বলা হয় মলয়াদ্রি, নিশ্চয়ই তোমরা জানো। ঠিক আছে, আচ্ছা দেখো মহাবালেশ্বর পর্বত, মহাবালেশ্বর নিশ্চয়ই জানো, মহাবালেশ্বর পর্বত, এই মহাবালেশ্বর পর্বত থেকে কিন্তু তোমার কৃষ্ণা নদী কিন্তু উৎপন্ন হয়েছে, কৃষ্ণা নদী, কৃষ্ণা নদী, কৃষ্ণা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে মনে রাখবে এই মহাবালেশ্বর পর্বত থেকে উৎপন্ন হয়েছে কিন্তু, হ্যাঁ। দেখো কালসুবাই শিখর আছে না, কালসুবাই শিখর, কালসুবাই, কালসুবাই শিখর মনে রাখবে মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ। পরীক্ষায় আসে যে মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে কালসুবাই শিখর, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা তোমাদের আমি বলে দিই, অনেকে কিন্তু তোমরা এই যে ক্লার্কশিপ এক্সাম বললাম, তোমরা কিন্তু ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এক্সাম অনেকে কিন্তু পাস করবে, তো তাদের জন্য কিন্তু আমি একটা ডেসক্রিপটিভ ব্যাচ, অনলাইন ব্যাচ শুরু করেছি। তোমরা কেউ যদি অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো, ডেসক্রিপটিভ ব্যাচ। খুব তোমাদের দেখো মেন তোমাদের কিন্তু চাকরি দেয় কিন্তু ডেসক্রিপটিভই। তুমি হয়তো অবজেক্টিভ পড়ছো ঠিক আছে, বাট তুমি যদি ডেসক্রিপটিভ লিখে না আসতে পারো তোমার কিন্তু চাকরি পাওয়া মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তাই কিন্তু ডেসক্রিপটিভ যাতে একদম বেসিক থেকে কিন্তু আমি তোমাদের শেখাচ্ছি। ঠিক আছে, একদম বেসিক থেকে যদি কেউ পড়তে চাও তোমরা কিন্তু এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে।
7872141322। আমি ডেসক্রিপটিভ ব্যাচের জন্য কিন্তু একটা মিনিমাম টাকা নিচ্ছি, মান্থলি টাকা। ঠিক আছে, তোমার যদি 1 মাস ভালো না লাগে তুমি অবশ্যই বেরিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। মান্থলি কিন্তু 300 টাকা করে নিচ্ছি। ঠিক আছে, মান্থলি 300 টাকা। আর যারা এনটিপিসি, ঠিক আছে, গ্রুপ ডি বা ডাব্লিউবিসিএস এই সমস্ত এক্সাম গুলো দেবে, বিশেষ করে অবজেক্টিভের জন্য, তাদের জন্য কিন্তু একটা ব্যাচ আছে মান্থলি 500 করে। যদি তুমি কোনো একটা ব্যাচে অ্যাডমিশন হতে চাও, তুমি কিন্তু এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের কিন্তু বলে দেবো। দেখো, এবার দেখে নিচ্ছি আমরা মাউন্টেন পাস। মাউন্টেন পাস কি কি আছে? থলঘাট আছে, ভোরঘাট আছে। তোমাদের আমি বলেই দিলাম থলঘাট, ভোরঘাট। ঠিক আছে, এগুলো সব কিন্তু ঘাট মানে হচ্ছে গিরিপথ আর কি, গিরিপথ। গিরিপথ মানে কিন্তু ঘাট। হ্যাঁ, আচ্ছা, ফ্রদ। ফ্রদ দেখো, এই যে লোনার লেক পরীক্ষায় এসেছিল, লোনার লেক কোথায় অবস্থিত? এই রিসেন্ট তোমাদের ক্লার্কশিপ এক্সাম এসেছিল, দেখবে লোনার লেকটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। শিবসাগর লেক। ঠিক আছে, দেখো লোনার লেকটা মনে রাখবে একটা কিন্তু ক্রেটার লেক, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, লোনার লেকটা একটা কি লেক না ক্রিয়েটার লেক? হ্যাঁ, ক্রেটার। আচ্ছা, বাঁধ দেখো, বাঁধ কি আছে? কইনা বাঁধ আছে, কইনা রিভারের উপরে কইনা ড্যাম আছে আর কি, তাহলে এটা মনে রাখবে। জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কি আছে না টাডোবা। আচ্ছা, কি আছে? দেখো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটাই মনে রাখবে, এই টাডোবা। বাকিগুলো জাস্ট একবার কিন্তু পড়ে নিবে, এতটা কিন্তু ইম্পর্টেন্ট নাই। দেখো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বট টাইগার রিজার্ভ, ঠিক আছে, মেলঘাট টাইগার রিজার্ভ। ঠিক আছে, একবার কিন্তু রিডিং করে নেবে, কিন্তু এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, যে পেঁয়াজ উৎপাদনে প্রথম মহারাষ্ট্র। পেঁয়াজ উৎপাদনে মনে রাখবে কে? মহারাষ্ট্র কিন্তু প্রথম। দেখবে এটা কিন্তু ডেটা চেঞ্জ হয়, এখন কিন্তু বর্তমানে পেঁয়াজ উৎপাদনে মহারাষ্ট্র প্রথম, কিন্তু অনেক সময় দেখবে চেঞ্জ হয়ে, হয়তো তোমরা যখন দেখছো তখন দেখা গেল যে মহারাষ্ট্রের জায়গায় অন্য কিছু হয়ে গেছে, তোমরা কিন্তু এগুলো আপডেট করে দেবে নোটে। ঠিক আছে, আচ্ছা দেখো উৎসব, দেখো উৎসবগুলো কিন্তু পড়তে হবে। কি আছে না পোলা আছে, গুড্ডি পাডওয়া আছে, ঠিক আছে, চৈত্র, এই সমস্ত যে উৎসবগুলো আছে একবার কিন্তু পড়ে নিবে। ডান্স মোস্ট ইম্পর্টেন্ট, লাবণী এবং হচ্ছে দেখো লেজিম। লাবণী লেজিমটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মনে রেখে দিবে। ডান্স কিন্তু পরে পরীক্ষায়। এরপর দেখো সাগর সম্রাট এবং যে সাগর বিকাশ, তোমরা জানো যে দুটো জাহাজ। ঠিক আছে, দেখো লেখায় আছে ইট ইজ এ ওয়েল ড্রিলিং মোবাইল অফশোর প্রোডাকশন ইউনিট, তাহলে বুঝতেই পারছো, তাহলে এটা কিন্তু মনে রাখবে যে এই সাগর সম্রাট, সাগর বিকাশ, এই দুটো কিন্তু শিপ আর কি, শিপ। শিপ মানে জাহাজ আর কি। ঠিক আছে, ওখান থেকে কিন্তু ওই তোমার মানে ওয়েল তোলা হয় আর কি। তারপর দেখো লেখা আছে যে ফার্স্ট রেলওয়ে, তোমাদের একটু আগে বললাম যে ভারতের প্রথম রেলওয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যে মুম্বাই থেকে থানে 1853 সালে কিন্তু শুরু হয়েছিল। দেখো সিটি অফ রেসলার, একটু আগেই বললাম যে কোলহাপুরকে কি বলা হয়? সিটি অফ রেসলার। দেখো ওয়ার্ধা স্কিম, গান্ধীজি কিন্তু লঞ্চ করেছিল, এটা কিন্তু এডুকেশনের সঙ্গে জড়িত, 1937 সালে গান্ধীজি কিন্তু লঞ্চ করেছিল। ঠিক আছে, বাকিগুলো একবার দেখে নেবে। দেখো সাতারা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, খুব ইম্পর্টেন্ট, সাতারা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এটা কিন্তু মহারাষ্ট্রে আছে। কইনা যে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, এটাও মহারাষ্ট্রে আছে। ওয়েস্টার্ন ঘাট, যেটাকে সহাদ্রি বলা হয়, এটা কিন্তু মহারাষ্ট্রে। ঠিক আছে, মহারাষ্ট্রেই মনে রাখবে যে পশ্চিম ঘাট আছে, পশ্চিম ঘাটকে কি বলা হয়? সহাদ্রি বলা হয়। এবার তোমরা নিশ্চয়ই জানো মহারাষ্ট্রে কিন্তু মারাঠা সাম্রাজ্য কিন্তু সাম্রাজ্য বিস্তার করেছিল, মারাঠারাই কিন্তু মেনলি ছিল আর কি। ঠিক আছে, ঠিক আছে, এবং দেখো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছে, এইগুলো করলে কিন্তু অনেক বড় হয়ে যেত, তাই কিন্তু করিনি। এবার আমি কয়েকটা এমসিকিউ রেখেছি, তোমরা কিন্তু এমসিকিউটা পড়লেই তোমাদের কিন্তু অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, মনে রাখবে নাসিক শহরটা কিন্তু গোদাবরী নদীর তীরে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নিজের মধ্যে যা ভারতের মহারাষ্ট্রের একটি বিখ্যাত উৎসব, তাহলে মহারাষ্ট্রের একটা বিখ্যাত উৎসবের নাম কি? মনে রাখবে গুডি পাডওয়া। ঠিক আছে, গুডি পাডওয়া। ঠিক আছে, পাডওয়া বা পাডভা বলা হয়, পাডভা, হ্যাঁ একই জিনিস কিন্তু। আচ্ছা, পুনে কোন নদীর তীরে অবস্থিত? তোমাদের একটু আগেই বললাম যে পুনে শহরটা কিন্তু মুলামুথা নদীর তীরে অবস্থিত। পুনে শহরটা কোন নদীর তীরে অবস্থিত? না মুলামুথা নদীর তীরে অবস্থিত। ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? ঠিক আছে,
মনে রাখবে ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে তারাপুর। আমেরিকার সহযোগিতায় তৈরি হয়েছিল 1900। আচ্ছা, তোমরা আমাকে সালটা আমাকে কমেন্টে বলবে কবে তৈরি হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, অজন্তা এবং ইলোরা গুহাটি কোথায় অবস্থিত? দেখো একদম মানে কোথায় অবস্থিত একদম প্লেন লিখে আসলেই তুমি কিন্তু নাম্বার পেয়ে যাবে। তাহলে মনে রাখবে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি তোমার মহারাষ্ট্রে অবস্থিত। লাস্টের কোশ্চেনটা তোমাদের জন্য থাকলো যে ভারতের আর্থিক রাজধানী বা ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে এটা জানাবে, ঠিক আছে, কমেন্টসে জানাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং। এবং যদি কেউ অ্যাডমিশন হতে চাও অনলাইন ব্যাচে আমার অ্যাডমিশন নিতে পারো। তোমরা কিন্তু অ্যাডমিশন হওয়ার জন্য এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে 7872141322। তোমরা অ্যাডমিশন নাও চাই না চাও কোনো অসুবিধা নেই, বাট তোমাদের একটা কথা বলবো, এই 2025 সালটা 2025 এটা আমার ব্যাচের স্টুডেন্টদেরও বলি এবং তোমাদেরও বলছি, এই সালটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর ইচ অ্যান্ড এভরি কম্পিটিটিভ স্টুডেন্ট। যারা কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করছো তোমাদের জন্য 2025 সালটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবারে বলবে স্যার কেন ইম্পর্টেন্ট? দেখো এই বছরে কত এক্সাম গুলো তোমাকে আমি ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি। দেখো তোমরা নিশ্চয়ই শুনেছো এনটিপিসির এক্সাম কিন্তু এই বছরেই হচ্ছে, ঠিক আছে। এবং নতুন কিন্তু এনটিপিসির আবার ফর্ম কিন্তু বেরোবে। দেখো তার কিন্তু একটা ক্যালেন্ডার বেরিয়ে গেছে। তাহলে বুঝতে পারছো তোমাকে কিন্তু প্রিপেয়ার হয়ে রেডি হয়ে থাকতে হবে। ডাব্লিউবিসিএস এর এক্সাম আছে, ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর এক্সাম। ডাব্লিউবিসিএস এর এক্সামে মনে রাখবে এটাই কিন্তু অবজেক্টিভের লাস্ট এক্সাম, এরপরে কিন্তু আর অবজেক্টিভ হবে না, এবারে কিন্তু ডেসক্রিপটিভ মোডে এক্সাম হবে, তখন কিন্তু পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা, আর কিসের জন্য ইম্পর্টেন্ট? তোমরা জানো যে পুলিশের কিন্তু প্রচুর মানে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে এই বছর। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, মানে কনস্টেবল এসআই দুটোরে কিন্তু কনস্টেবল এসআই, তাহলে প্রচুর ভ্যাকেন্সি আছে পুলিশের, ঠিক আছে। এবং দেখো আবার কিন্তু রেলওয়ের গ্রুপ ডি গ্রুপ সি এর কিন্তু মানে গ্রুপ ডি রেলওয়ের গ্রুপ ডি ফর্ম ফিল আপ কিন্তু রিসেন্ট বেরোবে। তাহলে দেখতেই পাচ্ছ যে এত এক্সাম আছে 2025 সালটা যেটা আসছে তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে কিন্তু একদম ভালো করে পড়ে যাও, দেখবে তোমাদের আশা করি তোমরা কিন্তু মানে এই যে কোনো একটা এক্সামে তোমরা ক্র্যাক করে এই বছরই কিন্তু বেরিয়ে যাবে, মানে এই বছরই তোমরা একটা চাকরির মধ্যে তোমরা কিন্তু জয়েন হবে, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং।